আজ আমার আপন বড় বোনের জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। সবকিছু শেষ হয়ে গেল। আমার স্বপ্ন আশা সবকিছুই অঙ্গে নোচ হয়ে গেল। কত স্বপ্ন ছিল আমার, ভালোভাবে পড়াশোনা করে বড় একজন ডাক্তার হব, কিন্তু আপুর একটা মির জন্য সব শেষ। কি হলো বুঝতে পারছেন না তো কেন বারবার আমি আপুকে করছি? তাহলে এবার ক্লিয়ার করে বলি শুনুন। আমি বিপাশা রহমান ক্লাস 8-এ পড়ি বললে ভুল হবে, পড়লাম কারণ ভবিষ্যতে আর কখনো স্কুলে যেতে পারবো বলে মনে হচ্ছে না, এর জন্যও আমার আপু। আচ্ছা এবার আসল কথায় আসি, যাকে এত কিছুর জন্য করছি সে আমার আপন বড় বোন বন্যা রহমান। বাবা মায়ের দুইটা রাজকন্যা আমি আর আপু, খুব ভালো সম্পর্ক আমার আর আপুর, কিন্তু আপুর একটা ভুল আমার জীবনটা শেষ করে দিল। বর্তমানে আমি একটা ঘরে বসে আছি, এটাকে বাসর ঘর বলে। কি ভাবছেন এত ছোট মেয়ে, বাসর ঘরে কেন? তাহলে শুনুন, এটা আমার বাসর ঘর না, এটা আমার আপুর বাসর ঘর। আজ এখানে আমার জায়গায় আমার আপুর থাকার কথা ছিল, কিন্তু আপু তার ভালোবাসার মানুষের সাথে এ গিয়েছে। অবশ্য আপুর এ যাওয়ার জন্য আমার বাবা মা, কারণ আপু এই বিয়েতে রাজি ছিল না। আপু একজনকে ভালোবাসে এটা বাবা মাকে বলেছিল, কিন্তু তারা কিছুতেই রাজি হয়নি, যার জন্য আপু এ যেতে বাধ্য হয়েছে। তো কি বলবো, আপু তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে বেঁচে গেল, এদিকে বাবা মায়ের সম্মান রাখতে 15 বছরের একটা শিশুকে বিয়ে দিয়ে দিল। হ্যাঁ, সেই শিশুটা আর কেউ নয়, আমি নিজেই। আর বিয়ে দিল তো দিলই, তাও আবার 25 বছরের একটা বুড়োর সাথে। কিভাবে থাকবো আমি এই লোকের সাথে, আল্লাহ বাঁচাও আমাকে। এসব কথা ভাবতে ভাবতেই রাত 1-2 বিসর্গটা বেজে গেল, প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না, কারণ নানি শাশুড়ি এসে বলে গেছে তার নাতি না আসা পর্যন্ত ঘুমানো যাবে নাকি, একটা পড়লাম। এদিকে এত রাত হয়ে গেছে, এখনো তার আসার নামগন্ধ নেই। আর কতক্ষণ অপেক্ষা করব তার জন্য? কি সব পরিয়ে দিয়ে গেছে আমাকে, এভাবে থাকতেই পারছি না। এত ভারী শাড়ি, গলা ভর্তি গহনা, 2 হাত ভর্তি চুড়ি, আমার তো মনে হচ্ছে আমার ওজনের থেকে আমাকে যেগুলো পরানো হয়েছে সেগুলোর ওজন বেশি। এই কোথায় এনে ফেলেছ আমাকে আল্লাহ, যার জন্য এত সময় ধরে অপেক্ষা করছি, এখন পর্যন্ত তার মুখটাই দেখতে পারলাম না। কেমন দেখতে, খাটো নাকি লম্বা, কালো নাকি ফর্সা, মোটা নাকি চিকন, এসব কিচ্ছু জানি না। শুধু তার বয়স আর নামটা একবার শুনেছিলাম, মি আরিয়ান চৌধুরী। তারা যখন আপুকে দেখতে গিয়েছিল তখন আমি নানা বাড়ি ছিলাম, তাই তাদের দেখতে পারিনি। আর বিয়ের সময় তো আমি মাথা উপরে তুলিনি, তাই দেখতেও পাইনি। আর এবাড়িতে আসার সময় গাড়িতে পাশাপাশি বসেছিলাম, তবুও তার মুখটা দেখার ভাগ্য হয়নি। যাই হোক, যে স্বামীকে মানি না আমি, সেই স্বামীকে দেখারও কোনো ইচ্ছে নেই। আর অপেক্ষাও করতে পারবো না, সে আসলে আসুক না আসলে নাই, আমি ঘুমিয়ে পড়ি। এই বলে যেই শুতে যাব তখনই কানে এলো দরজা লাগানোর শব্দ। আমি চমকে গিয়ে সোজা হয়ে বসলাম, তারপর মাথা তুলে একটু দেখার চেষ্টা করলাম। দরজা লাগিয়ে সে ধীরে পায়ে এদিকে আসছে। তাকে দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুকটা ধুকধুক করছে। বাবা মা এই কার সাথে বিয়ে দিল আমার? এটা তো মানুষ নয়, আস্ত একটা ন ব এত লম্বা মানুষ হয় আগে জানা ছিল না, তার উপর স্বাস্থ্য মাশাল্লাহ, একদম একটা ন বের সাইজ। এ যদি আমাকে পাজা কোলে নিয়ে একটা আছাড় তাহলে সাথে সাথেই আমার 5 আত্মা 5 দিকে দৌড় দিবে। চোখ বন্ধ করে মনে মনে ভাবছি এসব। সে কখন যেন আমার পাশে এসে বসেছে বুঝতে পারিনি। আমার বিড়বিড় করা দেখে সে গলা ঝাঁকি দিয়ে বলল, এই মেয়ের নাম কি তোমার? আমি কি বলবো বুঝতে পারছি না। খুব ভয় লাগছে আমার, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। আমার এমন অবস্থা দেখে সে নরম গলায় আবার বললেন, তোমার নাম কি? শুধু সেটা জিজ্ঞেস করেছি, এছাড়া বেশি কিছু তো বলিনি। আর এত ভয় পাচ্ছ কেন আমাকে? এত ভয় পাওয়ার কিছু নেই। আমি মানুষ নই যে তোমাকে খেয়ে ফেলবো, সো যা কিছু জিজ্ঞেস করছি নির্ভয়ে উত্তর দিতে পারো। লোকটাকে যতটা কঠিন ভেবেছিলাম সে ততটা কঠিন না। এবার আমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি তার উত্তর দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছি না, কোনো একটা ভয় আমাকে গ্রাস করছে। খুব ভয় লাগছে, তবুও আমি আমতা আমতা করে বললাম, আমার নাম বিপাশা। আমার এহেন কাণ্ডে সে ফিক করে হেসে দিল, তারপর হাসি থামিয়ে বলল, এইটুকু বলতে এত সময় লাগলো? তাহলে অন্য কিছু বলতে গেলে তো আজ রাত পার করে দিবে। আমি কিভাবে বোঝাবো তাকে যে আমার ভিতরে কি চলছে? আমি চুপচাপ আগের মতোই মাথা নিচু করে বসে আছি, তাই দেখে সে আমার বলে উঠল, সারা রাত কি এভাবে বসে থাকবে নাকি? যাও ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আসো, জলদি কথা আছে তোমার সাথে। আমি ওয়াশরুমে যাব কি? আমার সাথে কথা আছে শুনেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি না কি বলবে কে জানে। তবে কি নানি শাশুড়ি তখন যা কিছু বলে গেল সেসবই সত্যি হবে? নিজের অজান্তেই চিৎকার দিয়ে বলে ফেললাম, না এটা হতে পারে না। তখন সে চমকে গিয়ে জিজ্ঞেস করল, কি হতে পারে না বিপাশা? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে তোমার? তার প্রশ্নে আমার হুঁশ ফিরে, তখন বুঝতে পারি আমি ওটা জোরে বলে ফেলেছি। তখনই বিছানা থেকে উঠে দাঁড়ালাম, তারপর শান্তভাবে বললাম,
আমার কিছু হয়নি, আমি যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। কথাটা বলতে দেরি ওখান থেকে আমার আসতে দেরি হলো না, তারপর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে চমকে গেলাম। ইদভু, ওয়াশরুম থেকে বের হয়েই দেখি লোকটা রুমে নেই। আস্তে আস্তে পুরো রুমে চোখ বুলালাম কিন্তু কোথাও নেই, কোথায় গেল সে এত রাতে? যাক সে রুমে নেই আমারই ভালো, আমি আরামে ঘুমাতে পারবো। বিছানার কাছে যাচ্ছি তখনই কানে আওয়াজ এলো কারো কথা, কেউ বেকনিতে কথা বলছে কিন্তু স্পষ্ট বুঝতে পারছি না, আবছা আবছা বোঝা যাচ্ছে। পা টিপে টিপে এগোচ্ছি বেলকনির দিকে, যত এগোচ্ছি ততই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। কারো সাথে কিছু একটা নিয়ে কথা টি করছে। চুপচাপ সেখানে দাঁড়িয়ে কিছু কথা শুনলাম কিন্তু কিছু বুঝতে পারলাম না ঠিক কি বিষয়ে কথা হচ্ছে, কথার মাঝখান থেকে শুনেছি তো তাই কিছু বুঝতে পারছি না। যাক আমার আর বুঝে কাজ নেই, এত ছোট মাথাতে এত চাপ নেয়া ঠিক হবে না, আমার ঘুম পাচ্ছে, আমি বরং ঘুমাতে যাই। সেখান থেকে চলে আসবো এক পা বাড়িয়েছি ঠিক সেই মুহূর্তে কেউ পেছনে থেকে রাগান্বিত গলায় বলে উঠল, এই মেয়ে দাঁড়াও। তার কথা শুনেও না শোনার ভান করে চলে আসতে যাব তখন সে পেছনে থেকে আবার বলে উঠল, কি হচ্ছে এটা, তোমাকে তো দাঁড়াতে বললাম আমি। আমি কি করব বুঝতে পারছি না, একে তো সে কার সাথে যেন রে গে কথা বলল, তার উপর আমি প্রথম দিনেই এভাবে লুকিয়ে লুকিয়ে কথা শুনেছি, এবার সব রাগ না আমার উপর রে। চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছি কিছু বলছি না, তাই দেখে সে আবার কিছুটা নিয়ে বলল, এভাবে রের মতো লুকিয়ে লুকিয়ে কথা শুনছিলে কেন? আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কি বলবো এখন, একটা শুকনো ঢুক গিলে মিনমিন করে বললাম, ইয়ে মানে আপনাকে রুমে দেখলাম না তাই এখানে দেখতে এসেছিলাম, এসে দেখি আপনি ফোনে কথা বলছেন। তো কথা বলছিলাম দেখলে তবুও ওখানে দাঁড়িয়ে কথা শুনছিলে কেন? আমার ভুল হয়েছে, সরি আর এমন হবে না। সে মাথা নাড়িয়ে বোঝালো, ঠিক আছে, এবার ধূপ করে বিছানায় বসে পড়ল, বসেই কিছু একটা ভাবছে। আমি আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি, নড়াচড়া করছি না। এমন মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে বলল, এভাবেই কি সারারাত দাঁড়িয়ে থাকবে নাকি কাছে আসবে? কথাটা শুনেই ধূপ করে উঠল বুকে। কিসের কথা বলছে উনি? আমি কিছু বলছি না, নড়ছিও না, তাই সে এবার আদুরে গলায় বলল, বিপাশা এদিকে এসো, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে বলো তো, এদিকে এসে বসো। এবার সকল দ্বিধাদ্বন্দ্ব ভয় ছেড়ে এক পা দুপা করে গিয়ে বসলাম বিছানায়, আমার সামনেই বসে আছে উনি, আমি চুপচাপ মাথা নিচু করে বসে আছি। সে নিজেই বলতে শুরু করল, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 8-এ। কথাটা শুনে মনে হয় সে খুব অবাক হলো তাই আবারও প্রশ্ন করল, কি বললে তুমি, কোন ক্লাসে পড়ো? জি আমি ক্লাস 8-এ পড়ি। বয়স কত তোমার? এই 15 চলে। তুমি জানো আমার বয়স কত, আর আমি তোমার কত বড়? জি জানি আমি। জেনে শুনে তাহলে কেন এই বিয়ে করলে? তোমার তো বিয়ের বয়স হয়নি। এখন কি বলবো বুঝতে পারছি না, এই বটা এত প্রশ্ন করে কেন বুঝি না, কোথায় বলবে, অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো তা না একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে হো। সে উত্তর না পেয়ে আবারও প্রশ্ন করল, কি হলো বলছো না কেন? বলো কেন এত ছোট মেয়ে বিয়েতে রাজি হয়েছ? এবার খুব তো লাগছে, একদিনেই কি তাকে সবকিছু জানতে হবে, এসব জানার কি আর সময় নেই নাকি? দাঁতমুখ খিচিয়ে একদমে বললাম, এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করিনি, বাবা মায়ের সম্মান বাঁচাতে বাধ্য হয়ে আমাকে এই বিয়েটা করতে হয়েছে, আমাকে আর কিছু প্রশ্ন করবেন না। আমি খুব ক্লান্ত, ঘুমাবো। এবার সে হা করে তাকিয়ে আছে আমার দিকে, কিছু বলতে যাবে তখনই আমি প্রশ্ন করলাম, আমি কোথায় শুব? কোথায় শুবে মানে? খাটে শুবে। তাহলে আপনি কোথায় শুবেন শুনি? আ জ আমি আবার কোথায় শুব? আমিও খাটেই শুব। মানে কি? দেখুন আমি কিন্তু বলেছি এই বিয়েটা আমি ইচ্ছে করে করিনি, তাহলে আপনার সাথে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিছুতেই আপনার সাথে এক বিছানায় থাকব না। ওয়েট শান্ত হও, এত হচ্ছ কেন? আমি এতটা নই যতটা তুমি ভাবছো, আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে ছুঁয়েও দেখব না, সো বিশ্বাস করতে পারো আমাকে। সত্যি বটা এতটা না এনাকে বিশ্বাস করা যায়, তবুও পুরুষ মানুষের ভরসা নেই, এটা ওটা ভেবেচিন্তে আমি বললাম, ঠিক আছে বিশ্বাস করলাম, কিন্তু মাঝখানে কোলবালিশ দিতে হবে, আপনি কোলবালিশের এপাশে আসবেন না এবং আসার চেষ্টাও করবেন না, আমিও ওপাশে যাব না, ঠিক আছে? ঠিক আছে কি বললেন আপনি? কেন কি বলেছি শুনতে পাওনি? শুনেছি। তাহলে আবার প্রশ্ন করছো কেন? আপনি আমাকে কেন বললেন? তো তুমি কি রি না কি আমাকে বলবেন না। আমি তো তোমাকে বলবো, এবার ওচির সাথে আরেকটা শব্দ অ্যাড করব, সেটা পিচ্ছি বউ। আমি কারো বউ না, বুঝতে পেরেছেন? আমার বউটা দেখি রাও করতে পারে।
বা যে বউ, কা বন্ধ করুন, লাইটটা অফ করে দিন আর এপাশে আসার চেষ্টা করবেন না, গুড নাইট। কথাগুলো বলেই ওপাশ হয়ে শুয়ে পড়লাম। সারাদিনের ক্লান্তি, চিন্তা সবকিছু মিলিয়ে শোয়ার সাথে সাথেই ঘুম পড়িরা চলে আসলো ঘুম নিয়ে। কখন যে ঘুম পড়িরা আমাকে ঘুমের রাজ্যে নিয়ে গেছে বুঝতেই পারিনি। আন্ডারস্কোর বুকটা খুব ভারী ভারী লাগছে, মনে হচ্ছে আমার বুকের উপর খুব বড় একটা পাথর পা দিয়ে রেখেছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, নড়তেও পারছি না, কি হলো কিছুই বুঝতে পারছি না। চোখ দুটো আজ যে করেছে, খুলতেই চাচ্ছে না। অনেক কষ্টে চোখ দুটো মেলেছি, তারপর যা দেখলাম এসবের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওমা একি বটা আমার উপরে কি করে এলো? ইদভু নিজের বালিশ জায়গা রেখে আমার উপরে এসে ঘুমাচ্ছে কি ভো লোক বাবা। মাঝের কোলবালিশটাই বা কোথায়? নড়তেও তো পারছি না, দেখব কিভাবে? আমি এবার শেষ, দমবন্ধ হয়ে আসছে আমার। অনেক হাত দুটো বের করে তার দুই বাহুতে ধরে ঝাঁকি দিয়ে বললাম, এই মিস্টার শুনতে পাচ্ছেন আপনি? কোনো সাড়াশব্দ নেই, মনে হচ্ছে কেউ তাকে অজ্ঞান করে রেখেছে। এত ঘুমায় কিভাবে মানুষ? আমিও তো অনেক রাতে ঘুমিয়েছি, তবুও তো আমি সকাল সকালেই উঠেছি। কি নতুন বউ এত দেরি করে বাইরে বের হলে সবাই কি ভাববে? এদিকে উনি তো নড়ছেই না। বি র তো হয়ে আবারও হালকা চিৎকার দিয়ে বললাম, এই নবাব শুনছেন? আমার চিৎকারে তার জ্ঞান ফিরল, তবুও উঠল না। মাথাটা হালকা উঁচিয়ে ঘুমু ঘুমু গলায় বলল, কি হয়েছেটা কি? সকাল সকাল কানের কা খাচ্ছ কেন? কি বলল নু মা ন আমি তার কানের কা খাচ্ছি? এত বড় হ স দ্বারা দেখাচ্ছি মজা। এই বলে দিলাম একটা কা, কিন্তু আমার 14 গোষ্ঠীর সাধ্য নেই তাকে কা দিয়ে বিছানা থেকে নিচে ফেলা। সেখানে আমি কিছুই না। যাই হোক, সে এখন তার নিজের জায়গাতেই আছে। এখন আমাকে উঠে চটপট ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। সবাই হয়তো উঠে পড়েছে। বিছানা ছেড়ে যখনই উঠতে যাব তখনই সে খপ করে আমার হাতটা ধরে ফেলল। হাতটা অনেক ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না, খুব শক্ত করে ধরে আছে। আমাকে এমন চু করতে দেখে সে বলল, তোমার সমস্যা কি? সকাল সকাল চিৎকার করছো, আবার আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছো? মাথায় ল আছে নাকি তোমার? এত বেলা হয়েছে, আপনি এখনো ঘুমাচ্ছেন কেন? আমি অনেক বেলা পর্যন্ত ঘুমাই, এতে তোমার সমস্যা কোথায়? আমার তো কোনো সমস্যা নেই। তাহলে এমন কেন করলে? আপনি আপনার জায়গায় ঘুমালে আমি কিছু করতাম না। তার মানে, আমি তোমার রে উঠে ঘুমোচ্ছিলাম সেটাই বলতে চাচ্ছ? আ জ তো এই কথা আমি কখন বললাম? আমি তো বলতে চাচ্ছি আপনি আমার কথাটা শেষ করার আগেই কেউ একজন এসে দরজায় ঠকঠক করছে, জানি না কে। ভয়ে চুপসে যাচ্ছি আমি। বোধ হয় খুব বেশি দেরি হয়ে গেল আমার উঠতে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছি, তখনই দরজার ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসলো। ভাবিজান, তাড়াতাড়ি ওঠো, নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। জলদি ফ্রেশ হয়ে ভাইয়াকে নিয়ে নিচে এসো, আমি গেলাম। এতক্ষণে বুঝলাম সে আরিয়ান চৌধুরীর বোন, মানে সম্পর্কে আমার ননদি। আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নবাব এখনো পড়ে ঘুমাচ্ছে। তার বোন যে এত তাড়া দিয়ে গেল সেই দিকে তার কোনো খেয়ালই নেই। আমিও আর কিছু না বলে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আজ পুরো অন্যরকম লাগছে আমাকে। মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছি। এসব ভাবছি আর চুল আঁচড়াচ্ছি, তখনই কেউ একজন পেছনে থেকে আমার কোমর জাপটে ধরল। হঠাৎই এমন হওয়ায় কিছুটা ঘাবড়ে গেলাম। মাথা উঁচিয়ে আয়নার দিকে দেখলাম এটা আর কেউ নয়, আরিয়ান চৌধুরী ওরফে মিদা ব তাকে দেখেই জটা টে গেল। খুব চেষ্টা করছি তার থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারছি না। আর পারবো বা কিভাবে? কোথায় একটা হাতি আর কোথায় একটা মশা? খুব বিরক্ত হয়ে বললাম, কি হচ্ছে এসব? এগুলো কোন ধরনের তা ছাড়ুন আমাকে। আমার বউকে আমি ধরেছি, ছাড়বো কেন? দেখুন, বারবার এক কথা শুনতে কিন্তু ভালো লাগছে না। আমি কারো বউ না, ছাড়ুন প্লিজ। কেন ভালো লাগে না বউ? জানি না, নিচে সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসুন। কি জানি কি মনে করে ভদ্রলোকের মতো ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ভোটা। যাই হোক, আর এক মুহূর্ত দেরি না করে চলে এলাম নিচে। এসে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আসে খাবারের প্লেট সাজিয়ে নিয়ে। আমাকে দেখা মাত্রই আমার শাশুড়ি মা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, এসো মা, এদিকে আমার কাছে এসো। তার কথা মতো আমিও চুপচাপ গিয়ে দাঁড়ালাম তার পাশে। তিনি মুখে হাসি রেখে আদুরে গলায় আবার বলল, তা মা, তুমি একা এলে যে, আরিয়ান এলো না? জি, উনি ফ্রেশ হয়ে এক্ষুনি আসবে। ঠিক আছে মা, চলো এবার তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তুমি তো কাউকে চিনো না, তোমার বড় বোন চিনতো সবাইকে। আপুর কথা মনে পড়তেই বুকের ভেতর ছাদ করে উঠল। কে জানে এখন আপু কোথায় আছে, কেমন আছে? আমার কাছে মোবাইলও নেই যে একবার কল দিব। কাল আসার পর থেকে তো মায়ের সাথেও একটু কথা বলতে পারলাম না।
মনটা ভীষণ হয়ে গেল, যদি একটু কথা বলতে পারতাম মা আর আপুর সাথে তাহলে ভালো লাগতো। এমন ভাবনার মধ্যে কেউ একজন হাত ধরে ঝাঁকি দিয়ে হাসতে হাসতে বলল, কি গো ভাবিজান, আমাদের সাথে পরিচয় পর্ব সারবে না? আমি তার কথায় কোনো উত্তর দিলাম না, শুধু একটু হাসলাম। তখনই পাশ থেকে শাশুড়ি মা বলল, ইনি তোমার শ্বশুর বাবা। মুখে সৌজন্যমূলক হাসি টেনে তাকে সালাম করলাম। এবার তার পাশেই বসে আছে একটা ছেলে, তাকে দেখিয়ে শাশুড়ি মা বলল, ও আমার ছোট বোনের ছেলে, ফাহিম, তোমার দেবর হয়। ছেলেটা আমার দিকে তাকিয়েই 32টা দাঁত বের করে দিল। বুঝলাম না কিছু, এভাবে হাসার কি হলো? মনে হয় মাথায় ল আছে। কোনোমতে হাসি থামিয়ে বলল, গুড মর্নিং ভাবি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আরে ভাবি, আমাকে তুমি করে বলবেন, আমি তো আপনার দেবর হই, ভাসুর নই। কি বলবো ভেবে পাচ্ছি না। এর মধ্যে পাশের মেয়েটা বলে উঠল, আরে তুই থামো তো, আগে আমাকে পরিচয় হতে দে। আচ্ছা ভাবিজান, বলো তো আমি কে? আমি তো জানি সে সম্পর্কে আমার ননদি হয়, কিন্তু নাম জানি না, তাই বললাম। আপনি আমার নি ননদিনী। আমার কথা শুনে মেয়েটা ফিক করে হেসে দিল। কি মিষ্টি লাগে হাসলে, যেমন দেখতে সুন্দর ঠিক তেমনি তার ব্যবহার সুন্দর। এবার কিছুটা হাসি থামিয়ে বলল, তুমি আমাকে আপনি কেন বলছো ভাবিজান? কারণ আপনি আমার বয়সে অনেক বড়, তাই। আরে বাবা, আমি তোমার বয়সে বড় হলেও সম্পর্কে অনেক ছোট তোমার থেকে, সো কোনো আপনি বলা চলবে না, সোজা আমার নাম ধরে ডাকবে, ঠিক আছে ভাবিজান? ঠিক আছে, কিন্তু আমি তো জানিই না তোমার নাম কি। আমার নাম হলো আহিয়া জান্নাত, সবাই আহি বলে ডাকে, তুমিও সেটাই ডেকো। ঠিক আছে। টুকটাক কথা বলছিলাম আহির সাথে। মেয়েটা বড্ড বেশি ভালো, কি সুন্দর করে কথা বলে, খুব সহজেই মানুষকে আপন করে নেয়। ইতিমধ্যে মিদা ন ব চলে এসেছে একদম ফিটফাট হয়ে, হয়তো কোথাও যাবে, তাই একবারে তৈরি হয়েই নিচে নেমেছে। আর চোখে তাকিয়ে দেখি টা আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। বুঝলাম না এখানে হাসার কি হলো। পা গ লে র মতো শুধু হাসে আর হাসে। এর মধ্যে শাশুড়ি মা বলে উঠল, কি রে আরিয়ান, অফিসের পোশাকে কেন তুই? মা, জরুরি একটা মিটিং আছে, তাই যেতে হবে। যেতে হবে মানে? কাল মাত্র বিয়ে করলি আর আজকেই অফিসে যাবি? হ্যাঁ মা, খুব জরুরি। জলদি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে। খুব বেশি জরুরি হলে তোর বাবা যাবে, তোর কেন যেতে হবে? বাবা গেলে হবে না, আমাকেই যেতে হবে। এছাড়া অফিসে কিছু কাজ আছে। বাপ টা সারা জীবন তো করলি, অন্তত এবার একটু আরাম কর। এছাড়া আজ তোর আর বিপাশার বাড়িতে যাওয়ার কথা কি ভুলে গেছিস? না মা, ভুলিনি, তবে আজ সময় হবে না। বাসায় ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে। আজ সময় হবে না মানে? আজকেই যেতে হবে, এটা নিয়ম। তাছাড়া এত ছোট একটা মেয়ে, হঠাৎ করেই তার জীবনে কি কি ঘটে গেল, ওর তো মন হয়। বাবা, একটু বোঝ। বুঝেছি মা, কিন্তু আজ সময় হবে না, এটা তোমার পিচ্চি বৌমাকেও বুঝতে হবে। তবে কাল নিয়ে যাব শিওর। কিন্তু আরিয়ান, আর কোনো কিন্তু না মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সদর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, হয়তো কিছু নিতে ভুলে গেছে তাই। কিন্তু না, সে ওখান থেকেই আহিকে ডাক দিল, আহি এদিকে একটু আয় জলদি। হ্যাঁ ভাইয়া, বলো কি বলবে? তুই একটু তোর ওচি ভাবির খেয়াল রাখিস, সব সময় সাথে সাথেই থাকিস, আর ওর তো মোবাইল নেই, সো তোর মোবাইল থেকে ওর বাড়িতে একটা কল দিয়ে দিস। বাবা মায়ের সাথে কথা বললে ভালো লাগবে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আমার লক্ষ্মী বোনটা। আচ্ছা থাক, গেলাম, হ্যাঁ বাই। সবার খাওয়া দাওয়া শেষ, এখন সবাই সবার রুমে গিয়ে বিশ্রাম করছে। এদিকে আহি আমাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখালো। সবশেষে আমি আহির রুমে এসে আটকে গেলাম। আহির আবদার, আমাকে এখানে বসে ওর সাথে গল্প করতে হবে। এত বড় মেয়ে তবুও বাচ্চাদের মতো আবদার করে, বাচ্চাদের মতো কথাবার্তা চলাফেরা। আসলে আহির মনটা খুব সরল। তো যাই হোক, আমিও আর না করলাম না, কারণ মেয়েটার সাথে কথা বলতে আমারও বেশ ভালো লাগে। আহি একটার ওর একটা কথা বলেই যাচ্ছে, থামছে না আর। হঠাৎ কি যেন মনে করে জিহ্বায় দিয়ে বলল, এরে ভাইয়া, যেটা করতে বলে গেল সেটা না করে শুধু ক ব ক করেই যাচ্ছি। আচ্ছা ভাবিজান বসো, আমি আসছি। বুঝলাম না আহি এমন কেন করলো, আর তার ভাইয়া এমন কি করতে বলে গেছে। আমরা বেকনিতে বসে গল্প করছিলাম, হঠাৎ আহি দৌড়ে রুমে চলে গেল। মিনিট দুইয়ের মধ্যেই মোবাইল হাতে ফিরে এলো। এসেই আমার পাশে বসে পড়ল। আমি আহি দিকে ঘুরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এক দৌড়ে গেলা আবার এক দৌড়ে আসলা, কোনো সমস্যা? আহি, আরে না ভাবিজান, আসলে ভাইয়া বলে গেছে আমি যেন তোমাকে আঙ্কেল আন্টির সাথে কথা বলিয়ে দিই, কিন্তু আমার মনেই ছিল না, তাই যখন মনে পড়ল দৌড়ে গিয়ে মোবাইল আনলাম, এখন কল দিই, তুমি কথা বলো। কিন্তু আহি, আমি তো বাবা মা কারো নাম্বার জানি না, তাহলে কল দিবে কিভাবে? নো টেনশন ভাবিজান, ভাইয়া নাম্বার এসএমএস করে দিয়েছে। আমার ভাইয়াটা কত খেয়াল রাখে তোমার, কত ভালোবাসে। স অ তা নি হাসি দিয়ে কথাগুলো বলল আহি।
আমি কিছু না বলে মাথা নিচু করে আছি, তখনই আমাকে হালকা কা দিয়ে হেসে হেসে বলল, হয়েছে হয়েছে ছোট মানুষ, এত লজ্জা পেতে হবে না, এই নাও কথা বলো। এই বলে আহি মোবাইলটা আমাকে দিয়ে চলে গেল রুমে। রিং বাজছে কিন্তু কেউ রিসিভ করছে না। আবারও কল দিলাম, এবার কেউ একজন রিসিভ করেই বলল, হ্যালো। হ্যালো মা, কে? বিপাশা, কেমন আছিস রে মা? আমার কথা বাদ দাও, তোমরা কেমন আছো সেটা বলো, আর আপুর কোনো খোঁজ পেয়েছো? আমরা ভালো আছি, কিন্তু তোকে খুব মনে পড়ে মা। মা, আমি তোমাকে আরও একটা প্রশ্ন করেছিলাম, তার উপর দাও। আমি ওরে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, যেই মেয়ে বাবা মায়ের সম্মানের দিক চিন্তা করে না, সে আমাদের সন্তান হতে পারে না। কিন্তু মা, আপু। মা আমাকে আর কিছুই বলতে না দিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, দেখ মা, তুই যে পরিবারে আছিস সেই পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো। তুই একটু মানিয়ে নে, তাহলে দেখবি সবাই তোকে খুব ভালোবাসবে, তোর যত্ন নিবে। জানি এত কম বয়সে এত কিছু মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু বিশ্বাস কর তুই পারবি, আমি মা হয়ে বলছি তুই পারবি। মা, আমার এখন পড়াশোনা করার বয়স, সংসার করার না। আমার এখানে ভালো লাগে না মা, তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো, আমি আগের মতো আবার আমার বাড়িতে ফিরে যেতে চাই। দেখ মা, আমরা তো তোকে মানুষদের কাছে পাঠাই নি, উনারা সবাই অত্যন্ত ভালো মানুষ, আমরা কি না জেনে শুনেই তোকে ওখানে পাঠিয়েছি। একটু মানিয়ে নে মা, তারপর দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। খুব কষ্ট হচ্ছে আমার, ভেবেছিলাম মা কে নিজের লাগার কথা বললে মা আমাকে বুঝবে, আমাকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু না। উল্টো মা আমাকে এখানে থাকার জন্য করছে। আসলে মানুষ যে বলে, মেয়ে মানুষ বিয়ে দিলে পর হয়ে যায়, এটাই ঠিক, না হলে আমার মা তো এমন ছিল না। আমার কখন কি লাগবে, কখন আমার মন থাকে এবং কিসের জন্য মন থাকে, সেসব মা আমার মুখ দেখেই বলে দিত। মা আর আপু কখনোই আমার হো করতে পারতো না, তাহলে মা আজ কেন এত মতো কথা বলছে? আর কিছু ভাবতে পারছি না, আমার ভীষণ মা হয়েছে, তাই কিছু না বলেই কলটা কেটে দিলাম। মা কিভাবে আমার হো করতে পারে? কেউ আমাকে ভালোবাসে না। ডুকরে কেঁদে উঠলাম আমি, আজ ভীষণ হচ্ছে। আমার কান্নার আওয়াজে তৎক্ষণাৎ ছুটে এলো আহি। এসেই আমাকে জাপটে ধরে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাবিজান, কান্না করছো কেন? আন্টি কি তোমাকে ছে বলো আমাকে? আহির কথায় কোনো জবাব দিলাম না, কি বা বলতাম ওরে? যেখানে নিজের বাবা মা বুঝে না, সেখানে অন্য একজন কিভাবে বুঝবে? কিছু না বলেই চুপচাপ আহির রুম থেকে বেরিয়ে এলাম। প্রচণ্ড মাথা থা করছে, আর কান্না তো থামছেই না। বিছানায় শুয়ে শুয়ে কাঁদছি, কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারি না। ঘুম থেকে চোখ মেলেই দেখি সবাই আমাকে ঘিরে ধরে বসে আছে। বুঝতে পারছি না কিছু, সবাই এভাবে আমাকে ঘিরে ধরে আছে কেন? সবার মুখ দেখে মনে হচ্ছে আমি কখন চোখ খুলব তার অপেক্ষাতেই আছে সবাই। আমাকে নড়তে দেখেই পাশ থেকে আহিচে বলে উঠল, দেখো দেখো ভাবিজানের ফিরেছে। আহির কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার জ্ঞান ফিরেছে মানে? আমি আবার হলাম কখন? আমি তো তখন ঘুমিয়েছিলাম। মনে মনে ভাবছি এসব, এর মধ্যেই শাশুড়ি মা আমার মাথার পাশে এসে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে খুব শান্ত কণ্ঠে বলল, এখন কেমন লাগছে মা? হঠাৎ করে এভাবে হয়ে গেলে কেন? শরীর লাগে মা, বলো আমাকে। এবার মায়ের কথা শুনে বুঝতে পারলাম এতক্ষণ আমি ছিলাম, তাই সবাই এভাবে আমাকে ঘিরে ধরে বসে আছে। কিছু না ভেবেই আমি উত্তর দিলাম, আমার তো কিছু হয়নি মা, আমি তো শুধু একটু ঘুমিয়েছিলাম। তুমি ঘুমাওনি মা, হয়েছিলে, আর এটা একটু নয়, ঘড়ির দিকে তাকিয়ে দেখো কয়টা বেজে গেছে। মা কথা শুনে সাথে সাথেই ঘড়ির দিকে তাকালাম। ঘড়ি দেখেই আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। কি, এখন তো রাত সকাল 9টা বেজে গেছে, কিন্তু আমি তো দুপুরে শুয়েছিলাম। আমার এমন স্থা দেখে ওপাশ থেকে মি আরিয়ান চৌধুরী বলে উঠল, চোখ এত বড় বড় করে লাভ নেই, তাড়াতাড়ি বলো কি হয়েছিল তোমার। তার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে আছি। এবার সে সবার উদ্দেশ্যে বলল, সবাই সবার রুমে গিয়ে বিশ্রাম নাও, আমি আছি এখানে। মা আমার কপালে ছোট্ট করে একটা মু দিয়ে চলে গেল। বাবা তার স্নেহের হাত আমার মাথায় বুলিয়ে দিয়ে চলে গেল। একে সবাই চলে গেল, শুধু থেকে গেল মিদা ব মাথাটা প্রচুর ভার হয়ে আছে, একটু ওয়াশরুমে যাব, কিন্তু উঠতে পারছি না। আমার এমন চ মু চ দেখে উনি এগিয়ে এসে আমাকে ধরে বলল, কি হয়েছে বিপাশা, উঠছ কেন? ওয়াশরুমে যাব, চলো আমি নিয়ে যাচ্ছি। না থাক, আমি পারবো, ছাড়ুন। যে করছো কেন? দেখছো না তুমি সোজা হয়ে দাঁড়াতে পারছো না? তবুও পারবো আমি। নিজের মুখটা বন্ধ রাখো, হাতটা ধরো আমার। আর কিছু না বলেই তার হাতটা ধরলাম।
সে খুব যত্ন সহকারে ধরে নিয়ে যাচ্ছে আমাকে। ফ্রেশ হয়ে এসেছি মিনিট 10 আগে। আমাকে বিছানায় বসিয়ে সে নিচে গেছে, যাওয়ার সময় বলে গেছে সে 1 মিনিটে আসবে, কিন্তু এখনো আসছে না। এটা ওটা ভাবতে ভাবতেই সে চলে এলো হাতে খাবার ভর্তি প্লেট। ধীরে পায়ে এগিয়ে এসে ঠিক আমার সোজা সামনেই বসল। বসেই ভাত মাখিয়ে 1 লোকমা ভাত আমার মুখের কাছে এগিয়ে দিয়ে বলল, নাও হা করো, আমি খেতে পারবো নিজের হাতে, এগুলো আপনি খেয়ে নিন। বেশি কথা না বলে হা করো। বললাম তো আমি খেতে পারবো। তোমাকে যেটা করতে বলেছি তুমি চুপচাপ সেটাই করবে, আর কোনো কথা হবে না। আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম, কারণ তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব চিন্তায় আছে। অবশ্য আমি জানি না কি নিয়ে চিন্তায় আছে, তবে মুখটা দেখে কেমন যেন লাগছে আমার। আমার খাওয়া প্রায় শেষ, এর মধ্যেই আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি খেয়েছেন? না। কেন? মন চায়নি তাই। কি হয়েছে আপনার? খুব চিন্তিত দেখাচ্ছে কেন? আজ অফিসে অনেক কাজ ছিল, সব আমাকেই শেষ করতে হয়েছে, আবার বাসায় এসে দেখি তোমার এই অবস্থা, খুব ঘাবড়ে গেছিলাম। কি বলবো বুঝতে পারছি না। খুব লাগছে ওনার কথাগুলো শুনে। মাথা নিচু করে চুপচাপ বসে আছি, তাই দেখে সে আবার বলল, আচ্ছা তোমার কি এমন আগেও হতো? কি হতো? এই হঠাৎ করে হয়ে যাওয়া। না তো আগে এমন হয়নি কখনো। তাহলে এখন কেন হলো? সেটা আমি কিভাবে বলবো? কেন লুকাচ্ছ আমার কাছে? মানে, বুঝলাম না। আহি আমাকে সবকিছু বলেছে। তুমি মা সাথে কথা বলে খুব ননা টি করেছ, এত বেশি ননা করেছ যে হয়ে গেছো। এবার বলো মা এমন কি বলেছে যার জন্য তুমি এত ননা করেছ? কি বলবো এখন? তাকে কি বলে দিব আমি তার সাথে থাকতে চাই না, আমি আবার আমার আগের জীবনে ফিরে যেতে চাই? ভাবনার মাঝে সে আবার বলে উঠল, কি হলো বিপাশা, উত্তর দাও। আসলে আমি এ বাড়িতে থাকতে চাই না, আমার এন্ধ হয়ে আসে এখানে, আমি আমার আগের জীবনে ফিরে যেতে চাই, আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে চাই, সেটাই মা কে বলেছিলাম। তারপর মা কি বলল? মা বলেছে এখানেই থাকতে, কারণ আপনারা অনেক ভালো মানুষ, কিন্তু আমি এখানে আপনার সাথে থাকতে চাই না, পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। আচ্ছা যদি তোমাকে স্কুলে ভর্তি করে দিই তাহলে ভালো লাগবে। না আপনি কেন ভর্তি করে দিবেন? আমি আমার বাড়ি থেকে পড়াশোনা করব। এ বাড়ি থেকে করলে কি সমস্যা? আর কতবার বলবো যে আমি আপনার সাথে থাকতে চাই না, দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। যদি পড়াশোনা করার ইচ্ছে থাকে তো এ বাড়িতে থেকেই করতে হবে, আর ছেড়ে যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনবে না, কোনোদিনই ছাড়বো না আমি তোমাকে, কথাটা মাথায় রেখো। কেন ছাড়বেন না? আমার বাবা মা কি আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে নাকি? আসলে তা নয়। তাহলে কি বলুন আমাকে? তুমি তো আমার ওচি বউ, তোমাকে ছাড়বো কিভাবে বলো? আপনি আমাকে আমার বাবা মায়ের কাছে দিয়ে আসবেন, ব্যাস, আর কোনো কথা হবে না। এবার তার হাতে থাকা গ্লাসটা লো মেঝেতে। প্রচণ্ড গে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই দুফোঁটা রক্ত গড়িয়ে পড়বে। হাতের চোয়াল শক্ত করে দাঁড়িয়ে গলায় বলল, একটা কথা কান খুলে শুনে রাখো বিপাশা, আমি একবার যখন তোমাকে বিয়ে করেই ফেলেছি তখন তোমাকে ছাড়ছি না, তবে হ্যাঁ তুমি সময় নিতে পারো নিজেকে প্রস্তুত করার জন্য, বেশি কিছু না। সে একদমই কথাগুলো বলেই গড়গড় করে বেরিয়ে গেল রুম থেকে। কোথায় গেল সেটাও জানি না, আজ আসবে কি না তাও জানা নেই। যাই হোক, আমি আর নিতে পারছি না এসব। খুব ক্লান্ত লাগছে এখন, চোখে ঘুম পড়িরা এসে তারা দিচ্ছে ঘুমানোর জন্য, তাই আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কু কু রে র ঘে উ ঘে উ শব্দে ঘুম ভেঙে যায় আমার, তখনই অনুভব করতে পারি আমি কারো বুকের ভেতর। কেউ আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে আমাকে তার বুকে লুকিয়ে রেখেছে। অন্ধকারে মুখটা তেমন দেখা যাচ্ছে না, তবে চাঁদের আলোয় কিছুটা দেখা যাচ্ছে। 2 দিন হলো বিয়ের, কিন্তু এখনো তার মুখের দিকে ভালো করে তাকানোই হয়নি। বলতে গেলে এক প্রকার ভয়েই তার দিকে তাকাইনি। আসলে সে যখন জেগে থাকে তখন দেখলে মনে হয় যে সে খুব রেগে আছে, কিন্তু এখন মুখটা খুব লাগছে। গায়ের রং এতটা ফর্সা না। উজ্জ্বল শ্যামলা গাল, ভরতি দাড়ি, যেটাকে চাপদাড়ি বলে। কোনো ছেলেরও কি এত সুন্দর টানাটানা চোখ হয়? আগে তো জানা ছিল না। সবকিছু মিলিয়ে সে খুব সুন্দর একজন মানুষ, কিন্তু আমার সাথে যেটা করছে সেটা একদমই ঠিক না, এর জন্য আমি কখনোই তাকে মা করব না। আবারও মনটা হয়ে গেল। মনটা চাচ্ছে এই রুম থেকে বেরিয়ে যাই, কিন্তু সে যেভাবে আমাকে ধরে রেখেছে আমার সাধ্যই নেই তার থেকে নিজেকে ছাড়ানোর, তাই বৃথা চেষ্টাও করলাম না। চুপচাপ আগের মতো ঘুমিয়ে পড়লাম। পাখিরা সব নিজ ছেড়ে আহার খুঁজতে বেরিয়েছে, সেই সাথে কিচিরমিচির শব্দে জানান দিচ্ছে যে সকাল হয়ে গেছে। সূর্য মামাও উঠে পড়েছে। জানালার ফাঁক দিয়ে এক চিলতে রোদ এসে পড়ল তার মুখের উপর, সাথে সাথেই সে নড়েছে উঠল, কিন্তু ঘুম লো না।
আমার ঘুম ভেঙেছে একটু আগেই পাখির ডাক শুনে। অবশ্য আগে আমার বাড়িতে থাকতে মানুষ ডাকলেও আমার ঘুম ভাঙত না। এখানে এসে আমার অনেক কিছুই বদলে গেছে। যাই হোক, এত কিছু না ভেবে চটপট ফ্রেশ হয়ে আসি, আজ তো আমার আনন্দের দিন। আজ 2 দিন পর আমি আমার নিজের বাড়িতে যাব। মন প্রাণ ভরে নিঃশ্বাস নিব। এখানে তো সবসময় ম ব এন্ধ হয়ে আসে, বিশেষ করে ওই ন ব বাসায় থাকলে। তবে আহির সাথে থাকতে ভালোই লাগে। সত্যিই এবাড়ির সবাই খুব ভালো, শুধু ওই ন ব ছাড়া। আর কিছু ভাববো না। আমার খুব খুশি খুশি লাগছে। মনে হচ্ছে কতদিন বাবা মাকে দেখি না। মনে হবেই তো, কারণ এর আগে একটা দিনও আমি বাবা মাকে ছাড়া থাকিনি। যেখানেই গেছি বাবা মা আপু সবাই একসাথেই গেছি। সুখী পরিবার ছিল আমাদের, কিন্তু হঠাৎ করেই কি থেকে কি হয়ে গেল বুঝতেও পারলাম না। যাকগে, দেরি হয়ে যাচ্ছে, এবার আমি উঠে ধীরে পায়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। এম ড্যাশ 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 এম ড্যাশ। আজ এখনো পর্যন্ত কেউ নিচে আসেনি। আমি বেশ কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে নিচে এসে হালকা পাতলা নাস্তা বানাচ্ছি সবার জন্য। আমি এত ভারী ভারী খাবার বানাতে পারি না। আমার বাড়িতে থাকাকালীন তো এক গ্লাস পানিও নিজে নিয়ে খেতাম না, তবে রান্নাবান্নার দিকে আমার খুব টান ছিল, তাই তো মাঝে মধ্যে মা যখন রান্না করত তখন মায়ের পাশে বসে থাকতাম। কয়েকবার চেষ্টাও করেছিলাম রান্না করার, কিন্তু একটা রান্না করতে গেলে আরেকটা রান্না হয়ে যেত। আমার এহেনকা এন্ডে মা আর আপু খুব হাসতো, আর মা বলতো বড় হলে ঠিক হয়ে যাবে। এবার আমার সব কাজকর্ম শেষ। এখন সবকিছু টেবিলে সাজিয়ে দিব, এমন সময় আহি দৌড়ে এলো আমার কাছে, এসেই বলতে আরম্ভ করল, ভাবিজান কি রান্না করেছো আমাদের জন্য? এত ঘ্রাণ বেরিয়েছে যে আমি রুম থেকে ছুটে চলে আসলাম। আমি বুঝেছি রান্না ভালো হয়নি, তাই মজা করছো। আরে না না ভাবিজান, সত্যিই খুব ভালো ঘ্রাণ বেরিয়েছে, জলদি খেতে দাও আমাকে। তুমি একাই খাবে? বাবা মা সবাই আসুক আগে। না না, ওরা কেউ খাবে না, আমি একাই সব খাবো। আহির এমন কথা শুনে ফিক করে হেসে দিলাম আমি। মেয়েটা কিন্তু আমার 3 বছরের বড়, তবুও তার ব্যবহারে মনে হয় আমার থেকেও অনেক ছোট। সব সময় বাচ্চাদের মতো স্টু মিয়া ব দা র হাসি ঠাট্টায় ভরপুর থাকে। এর মধ্যে চলে এলো বাবা মা, সাথে মিদা ন ব। এসেই যে যার জায়গায় বসে পড়ল। আমি সবাইকে খাবার দিয়ে দিলাম। সবাই খাচ্ছে, কারো মুখ দেখে মনে হচ্ছে না খাবারটা হয়েছে। যাক ভালোই। এর মধ্যে মা ছোট্ট সুরে বলে উঠল, বিপাশা, জি মা। তুমি বসছো না কেন? আপনারা খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। পরে না, এখনই আমাদের সাথে খাবে। মা, আর কোনো কথা না, এখন থেকে সবসময় আমাদের সাথে খাবে। এখন খেয়ে জলদি তৈরি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে। আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে বসে পড়লাম। ড্যাশ 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 ড্যাশ। পি টি কো ট আর ব্লা উ জ পরে শাড়ি হাতে দাঁড়িয়ে আছি। শাশুড়ি মা বলেছিল ও বাড়িতে যাওয়ার সময় শাড়ি পরে যেতে, কিন্তু কিছুতেই শাড়িটা পরতে পারছি না। অনেকক্ষণ হয়ে গেল এভাবে ওভাবে চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আহিটাও নেই যে ওরে বলবো পরিয়ে দিতে। নাস্তা করেই বেরিয়ে পড়েছে কোনো এক বান্ধবীর সাথে দেখা করতে। এদিকে মিদা ন ব বারবার দরজায় ঠকঠক করেই যাচ্ছে। সে যতবার প্রশ্ন করেছে আমার শাড়ি পরা হয়েছে কি না, আমি ততবারই বলেছি এই তো হয়ে গেছে। এবার সে বিরক্ত হয়ে বলল, কি হচ্ছেটা কি বিপাশা? বের হচ্ছ না কেন? হয়ে গেছে বলে একটা ঘন্টা লাগিয়ে দিলে, জলদি বের হও, না হলে কিন্তু খুব হবে বলে দিলাম। আসলে আমি শাড়িটা পরতে পারছি না। যেটা পরতে পারো না সেটা পরতে গেছো কেন? মা বলেছিল তো তাই। সেটা মা কে বলতে পারতে যে তুমি শাড়ি পরতে পারো না? এখন কি করব সেটা বলুন? এখানে অন্য কোনো কাপড়ও নেই। দরজাটা খুলো। দরজা খুলবো মানে? আমি ভিতরে যাব। আপনি এসে কি করবেন এখানে? তোমার মাথা বোফা জি ল একটার পর একটা প্রশ্ন করছেই তো করছে, এদিকে সময় চলে যাচ্ছে। আপনি আমাকে জি ল কেন বললেন? আপনি জি ল সেই জন্যই তো ভিতরে আসতে চাচ্ছেন। ছোট মানুষের মতো থাকবে, এত বেশি কথা বলবে না। এবার জলদি খুলো। না না, খুলবো না। তুমি এখন দরজা না খুললে আমি দরজা ভেঙে ভিতরে যাব, তারপর তোমার কি অবস্থা করব সেটা তোমার ধারণার বাইরে। কথা শুনে মনে হচ্ছে খুব তে আছে, এবার দরজা না খুললে সত্যিই ভেঙে ফেলবে, যেই তার শরীর একটা দিলেই কাজ হয়ে যাবে, তারপর যে আমার কি হাল করবে তা শুধু মাথার উপর আল্লাহ জানেন। তাই আর কিছু না বলে দরজা খুলে দিয়ে আমি কিছুটা দূরে গিয়ে অন্য পাশ ঘুরে দাঁড়িয়ে আছি, তাই দেখে সে বলল, আরে শাড়ি কি আমি পরবো নাকি?
মানে মানে বলতে পারো অথচ মানে বুঝতে পারো না। এত কথা না ঘুরিয়ে সোজাসুজি বলতে পারেন না। তুমি ওখানে গিয়ে ওভাবে দাঁড়িয়ে আছো, তাহলে আমি শাড়ি কাকে পরাবো? আপনি অন্যদিকে তাকান, আমি আসছি। আ জ ব তো অন্যদিকে তাকালে দেখব কিভাবে? দেখতে হবে না, না দেখে শাড়ি পরাবো কিভাবে? সেটা আমি জানি না, তবে এভাবে আমি আপনার সামনে কিছুতেই যাব না। এই মেয়ে, আমি তোমার স্বামী হই, কোনো পরপুরুষ নই, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, বুঝতে পেরেছ? আমি তো এই বিয়েটাই মানি না, আর স্বামী তো দূরে থাক। এবার কিন্তু খুব খা রা প হবে বিপাশা। আর কি খা রা প হওয়া বাকি আছে আমার সাথে? সব তো হয়েই গেছে। আরও অনেক কিছুই বাকি আছে। এখন যদি তুমি আমার কথা না শোনো, তাহলে তোমার সাথে আমি সেইসব করব যেইসব তুমি ছোট বলে করিনি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। সে যা কিছু বলল, সত্যিই যদি সেইসব করে তাহলে তো আমার জীবনটা একেবারেই শেষ হয়ে যাবে। তারও থেকে তো ভালো তার সব কথা শোনা। ধীরে পায়ে এগিয়ে এলাম তার কাছে। সে মাথায় হাত দিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি যে এসেছি তা হয়তো বুঝতে পারেনি, তাই আমি ছোট্ট করে বললাম, আমি এসেছি। আমার কথা শুনেই এদিকে ফিরল। ফিরেই আমার কোমর ধরে একটা টান দিয়ে তার কাছে নিয়ে গেল। সে খুব কাছে আমার, তার ঘন ঘন শ্বাস আঁকড়ে পড়ছে আমার ঠোঁটের উপরে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে আমার। নিজের অজান্তেই চোখের পাতা দুটো বুজে গেল। অনুভব করতে পারলাম একজোড়া ঠ এসে মিশে গেল আমার ঠোঁটে। কিছুক্ষণের জন্য জমে বরফ হয়ে গেলাম আমি। কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারলাম না। বাধাও দিলাম না তাকে। মিনিট পাঁচেক পর সে ছিটকে দূরে সরে গেল। আমি আগের মতোই বরফ হয়ে দাঁড়িয়ে আছি, কোনো কথা বলছি না, আর বলবই বাকি। সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে গেল। কিছুক্ষণ জনই চুপচাপ থাকার পর সে আমতা আমতা করে বলল, বিপাশা, আসলে আমি দুঃখিত। এসব আমি ইচ্ছে করে করতে চাইনি, ভুলবশত করে ফেলেছি, দয়া করে আমাকে খা রা প ভেবো না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। আমার কোনো সাড়াশব্দ না পেয়ে সে আবার বলে উঠল, জলদি এসো, সময় খুব কম। আমি আর কথা না বাড়িয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম, তবে তখনও আমার মাথা নিচু ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। একজন পুরুষ মানুষও যে এত সুন্দর করে শাড়ি পরাতে পারে তা অজানা ছিল আমার। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিলাম, চোখে কাজল, আর চুলগুলো হাতখোপা, ব্যাস আমি তৈরি। কিন্তু বটা 10 মিনিটে আসছি বলে বেরিয়েছে, এখনো আসছে না। ধ প করে বিছানায় বসে পড়লাম, কারণ এছাড়া আমার আর কিছু করার নেই। সে আসলেই বেরোবো আমরা। মিনিট পাঁচেক পর সে আসলো, হাতে একটা বেলিফুলের মালা, সম্ভবত এটা আনতেই সে বেরিয়েছিল। মালাটা হাতে নিয়ে বিছানার কাছে এসেই মুচকি একটা হাসি দিয়ে ছোট্ট সুরে বলল, দেখি ওদিক ঘুরো। আমিও কিছু না বলে ওদিক ঘুরে বসলাম, তখনই সে মালাটা আমার খোপায় দিয়ে বলল, খুব সুন্দর লাগছে তোমাকে। তাকে কি বলে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। বেলিফুল আমার এত পছন্দ যে আমার যতই মন রা প থাকুক, বেলিফুল পেলে আমার মন ভালো হবেই হবে। আমাকে এত খুশি হতে দেখে মনে হচ্ছে সেও খুব খুশি হয়েছে। মাঝেই সে আবার বলে উঠল, তুমি খুশি হয়েছ তো? হ্যাঁ, অনেক বেশি। আপনি জানেন বেলিফুল আমার কত পছন্দের। জানি বলেই তো নিয়ে এসেছি। কি? না কিছু না, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা চলুন। জনি নিচে এসে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছি। এসেছি অনেকক্ষণ হলো। দা ন ব আমাকে এখানে রেখে বাবা মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে চলে গেছে। আর যাওয়ার সময় বলে গেছে সে রাতে আসবে। যাই হোক, এখন আর তার দরকার নেই, আমি আমার বাবা মাকে পেয়ে গেছি, এটাই অনেক। তবে আপুর জন্য খুব কষ্ট হয় আমার। এবাড়িতে আসার পর থেকে এখন পর্যন্ত অনেকবার আপুর কথা বলেছি কিন্তু মা কিছু বলছে না। যতবার আমি আপুর কথা জিজ্ঞেস করি ততবার মা প্রসঙ্গ পাল্টে ফেলে। আমি একবার মোবাইল থেকে আপুর নাম্বারে কল দিয়েছিলাম, কিন্তু নাম্বার বন্ধ। দিনের আলোকে ঢেকে দিচ্ছে সন্ধ্যার আধার। পাখিরা সব আপনমনে ফিরে যাচ্ছে যে যার বাসায়। দেখে মনে হচ্ছে তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, কে আগে বাসায় যেতে পারে। আমি বেকনিতে বসে আছি, সামনে গরম গরম এক কাপ চা, সাথে একটা গল্পের বই। আমার গল্প উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। স্কুল ফাঁকি দিয়ে সব বান্ধবীরা মিলে গল্পের বই নিয়ে গোল হয়ে বসতাম, মাঝখানে বসে যে কোনো একজন গল্প পড়ত, বাকি সবাই মনোযোগ দিয়ে শুনত। কতই না ভালো ছিল দিনগুলো। স্কুলে যাওয়ার আগে সব বান্ধবীরা যোগাযোগ করতাম। সবাই স্কুলে আসবে কি না জেনে নিতাম। যদি কোনোদিন কেউ একজন স্কুলে আসবে না বলতো, তাহলে সেদিন আমরা কেউই স্কুলে যেতাম না। বিশেষ করে মিম, সে স্কুলে না আসলে তো আমি কোনোদিনই স্কুলে পা রাখতাম না। মিম ইসলাম আমার বেস্ট ফ্রেন্ড। মিম আমার কাছে সবার থেকে আলাদা। মিম শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার বোন। খুব ভালোবাসি তাকে, সেও খুব ভালোবাসে আমাকে। আজ কয়দিন হলো তার সাথে কথা হয় না। আজ তো রাত হয়ে গেছে, কাল বরং একবার ওর বাড়িতে যাব।
এরই মাঝে কেউ একজন পিছন থেকে আমার চোখ ধরল, আমার আর বুঝতে বাকি রইল না সে কে হতে পারে। আমি পিছনে ঘুরেই তাকে জাপটে ধরে বললাম, এটা তো আমার চিকু সোনা। সশব্দে হেসে উঠল মিম। আসলে মিম একটু ক ন, তাই তাকে কু সোনা ডাকি, আর আমি একটু তাই সে আমাকে কু সোনা ডাকে। টু পা ত লু র জুটি আমাদের। যাই হোক, খুব ভালো লাগছে মিমকে দেখে। এবার মিম হাসি থামিয়ে বলে উঠল, আমার কু সোনা তো বিয়ে করে আমাকে বলেই গেছে। আমি কি আমার কু সোনাকে ভুলতে পারি? তা নয় তো কি, একা একা বিয়ে করে নিলি, দাওয়াত তো দিলি না, একটু জানানোরও প্রয়োজন মনে করলি না এতটা পর ভাবিস আমাকে? তুই যা ভাবছিস এসব ভুল আসলে খুব, যে একটা পরিস্থিতিতে পড়ে বিয়েটা করতে হয়েছে আমাকে, কাউকে জানানোর মতো সময় ছিল না। মানে বুঝতে পারলাম না ঠিক। সেই বিয়ের দিন থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সব খুলে বললাম মিমকে। আমি আবার ওর কাছে কিছু লুকাতে পারি না। এদিকে সবকিছু শুনে মিম লার মতো ফেলফেল করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তখন ওর মুখের কাছে রি বাজিয়ে বললাম, কি হলো রে, মুখটা এমন লা র মতো করে রেখেছিস কেন? আমার কথা শুনে যেন মিমের জ্ঞান ফিরল। তৎক্ষণাৎ চোখমুখ স্বাভাবিক করে বলল, এরই মধ্যে এত কিছু হয়ে গেছে তোর সাথে? মিমের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে উত্তর দিলাম, হ্যাঁ রে দোস্ত। থাক দোস্ত, চিন্তা করিস না। তোর কথা শুনে মনে হচ্ছে জিজু খুব ভালো মনের একজন মানুষ, একটু মানিয়ে নে, তাহলেই দেখবি সব ঠিক হয়ে যাবে। মায়ের মতো তুইও এইসব বলছিস? ভেবেছিলাম কেউ না বুঝলে অন্তত তুই আমাকে বুঝবি, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। এভাবে বলিস না কু সোনা, দেখ আমি তোকে যথেষ্ট বুঝি, কিন্তু বিয়েটা তো হয়েই গেছে, এখন আর কি করার আছে বল? সেসব জানি না, তবে এবার আর আমি তার সাথে ও বাড়িতে ফিরব না। কি বলছিস এসব, মাথা ঠিক আছে তোর? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর আমি যা বলেছি সত্যিই বলেছি। এমন গ লা করে না বেবি। তুই কি এখন গ রা করবি আমার সাথে? না না, গ রা কেন করব? তবে যা করবি ভেবেচিন্তে করিস। আমি অনেক ভেবেছি রে। আচ্ছা বাদ দে, তারপর বল জিজু কোথায়? জিজুকে আবার? তোর বরের কথা বলেছি ধি। আমার কোনো বর নেই। ঠিক আছে নেই, কিন্তু যে তোকে নিয়ে এই বাড়িতে এসেছে সে কোথায়? সে অফিসে গেছে। আসবে না আজ। খুব রাতে আসবে বলেছে। ঈশস, এখন আসলে দেখতে পারতাম। আজকে থাক এখানে, তাহলে দেখতে পারবি। না রে জানু, মা অসুস্থ, তাকে ছেড়ে একটু উঠতেও দেয় না। তাহলে যে এখানে আসলি? তোর কথা শুনে কে বলেছি যে আমি তোকে দেখে সাথে সাথেই চলে আসব, তারপর আসার অনুমতি দিল। এখন যাই রে, অনেক দেরি হয়ে গেল, আর তুই কাল জিজুকে নিয়ে আসিস আমাদের বাড়িতে। আচ্ছা যাব। ঠিক আছে থাক, আল্লাহ হাফেজ। চলে গেল মিম। খুব ঘুম পাচ্ছে, তাই রুমে এসে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। এম ড্যাশ 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 এম ড্যাশ। কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে খুব আলতোভাবে, কিন্তু বুঝতে পারছি না সে কে। ঘুমের দেশে বু খাচ্ছি আমি। চোখ দুটো মেলে যে দেখব তার উপায় নেই। তবুও ঘুমু ঘুমু গলায় বললাম, কে মা নয় আমি। আমি কে? তোমার বর। কথাটা শুনেই লাফ দিয়ে বসলাম। তার তো রাতে আসার কথা ছিল, এখনই এসে পড়েছে কেন? বসে বসে এসব ভাবছি, তখনই সে বলল, কি হলো, ভূত দেখার মতো চমকে উঠলে কেন? আপনি এত তাড়াতাড়ি চলে এসেছেন যে? এত তাড়াতাড়ি এসেছি মানে? হ্যাঁ, আপনার তো রাতে আসার কথা ছিল। তাহলে এখন কি দিন নাকি? তার কথা শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 10টা বেজে গেছে। ওরে বাবা, এত রাত হয়ে গেছে আর আমি জানতেই পারলাম না। আর জানবই কিভাবে, আমি তো ঘুমিয়েছিলাম। সে আবার বলে উঠল, কি হলো দেখেছ? দেখেছি। আচ্ছা আপনি খেয়েছেন? আমি কি আমার ওচি বউটাকে রেখে একা একা খেতে পারি? মা তো মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। বাবা, মা ঘুমিয়ে পড়েছে। তাহলে এখন আপনাকে খেতে দিবে কে? কেন আমার বউ দিবে? না না, আমি পারবো না, আমার ঘুম পাচ্ছে আবার। অনেক ঘুমিয়েছ, এবার খেতে চলো। না আমি যাব না, আপনি গিয়ে খেয়ে নিন। তোমাকে যেতে বলেছি কিন্তু বিপাশা। আমি যাব না, গুড নাইট। ঠিক আছে, দেখাচ্ছি মজা। কথাটা বলার সাথে সাথেই সে আমাকে পাজাকোলে তুলে নিল। আমি ভয়ে তার গলা খা চেয়ে ধরলাম, তা দেখে সে মুচকি হেসে বলল, আরে ভয় পাওয়ার কিছু নেই, ফেলে দিব না তোমাকে। আপনি আমাকে নিচে নামিয়ে দিন জলদি। না নামাবো না। ঘাড়ে র বসাবো, কিন্তু এখন। বসাও। তুমি র বসাবে, আর আমি তোমাকে এখান থেকে ফেলে দিব সদবোধ। ভালো হচ্ছে না কিন্তু। ভালো হচ্ছে না কিন্তু। আরে আরে, আপনি আমাকে নকল করছেন কেন? ভালো লাগে তাই।
জলদি নামান। ঠিক আছে নামো। টেবিলের সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে বলল, চুপচাপ চেয়ারে বসো, আমি খাইয়ে দিচ্ছি। কেন, আমি কি খেতে পারি না? একদম চুপ। আর কিছু না বলে ভদ্রমেয়ের মতো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম। উনি বেকনিতে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। বেশ কিছুক্ষণ পর রুমে এসে আমার পাশে বসে আদুরি গলায় বলল, কি গোপি ওচি ঘুমিয়ে পড়েছ? আমি কোনো সারা শব্দ করছি না। চুপচাপ পাশ ফিরে শুয়ে আছি। দেখি বে টাকি কি বলে। আমার কোনো সারা শব্দ না পেয়ে আবারও বলে উঠল, কি গো বউ, কত ঘুমাও তুমি? আল্লাহ ভাগ্য করে একটা বউ জুটিয়ে দিয়েছে আমার কপালে। সন্ধ্যা হলেই টুপ করে ঘুমিয়ে পড়ে। এপাশ ফিরে ফিক করে হেসে দিলাম আমি, কারণ সে এমন ভঙ্গিতে কথাগুলো বলছিল না, হেসে পারলাম না। হাসির মাঝে একটা ব্যাপার খেয়াল করলাম, সে আমার দিকে তাকিয়ে আছে। আর এমনভাবে তাকিয়ে আছে তার চোখের পাতায় পড়ছে না। বুঝলাম না এভাবে তাকিয়ে থাকার কি আছে। কোনোদিন কি মেয়ে মানুষ দেখেনি নাকি? এবার আমি হাসি থামিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার, এভাবে তাকিয়ে আছেন কেন, কোনোদিন কি মেয়ে মানুষ দেখেননি? এবার তার হুঁশ ফিরেছে। মুখটা আগের মতো স্বাভাবিক করে একটু মুচকি হেসে বলল, দেখেছি, কিন্তু আমার মায়াবী বউটার মতো কাউকে দেখিনি। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার শুয়ে পড়ুন। এখনই শুয়ে পড়ব। তা নয় তো কি করবেন? তোমাকে আদর করব। আপনি একটা অসভ্য লোক। যা বাবা, আমি আবার কি করলাম? তার কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ ওপাশ হয়ে শুয়ে পড়লাম। এই বা, যে লোকটার সাথে আমার একটুও কথা বলতে ইচ্ছে হচ্ছে না। কি সব বলে একটুও মুখে লাগাম নেই। আমি আমার মতো শুয়ে আছি, হঠাৎই সে পেছনে থেকে জাপটে ধরল। বাবারে, লোকটা এমনভাবে ধরে নিঃশ্বাসটা পর্যন্ত নেয়া মুশকিল হয়ে যায়। খুব বিরক্ত লাগছে, এভাবে কেউ ধরে নাকি? আর কিছু না ভেবে ট কা দিয়ে তার হাতটা আমার টে উপর থেকে সরিয়ে দিয়ে বললাম, কি করছেন এসব? আপনাকে বলেছি না আমার কাছে আসার চেষ্টা করবেন না, তবুও এমন তা করছেন কেন? আমি কোনো তা করিনি। এটা আবার জোর গলায় বলছেন, যা করে না আপনার। মুখ সামলে কথা বলো বিপাশা। কি মুখ সামলাবো আমি? আপনি তো নিজেকেই সামলাতে পারেন না, আবার আমাকে বলছেন মুখ সামলাতে। বিপাশা, এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কোনো বাড়াবাড়ি হচ্ছে না এখানে। নিজের মুখটা বন্ধ রাখো আর ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি না ঘুমালে তো আপনি সুযোগ পাবেন না, তাই ঘুমাতে বলছেন। কথাটা বলার সাথে সাথেই যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না।